হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বৃদ্ধি কাকে বলে। বৃদ্ধি কাকে বলে এখানে বলছে ব্যক্তি তথা প্রাণীর আকার আয়তনের বেড়ে যাওয়াকে সাধারণভাবে বৃদ্ধি বলে। অর্থাৎ ব্যক্তি বা প্রাণীর আয়তনে বেড়ে যাওয়া। এখানে বৃদ্ধি এবং বিকাশ দু রকমের ধারণা আছে। বৃদ্ধি বা গ্রোথ হলো ব্যক্তির আকার বা আয়তনে বেড়ে যাওয়াকে আমরা সাধারণভাবে বৃদ্ধি বলে থাকি। আর্নল্ড জোন্সের মতে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। অর্থাৎ দেহের আকার আয়তন উচ্চতা ওজন বেড়ে যাওয়াকে আমরা সাধারণভাবে বৃদ্ধি বলে থাকি। এবার আমরা দেখব বৃদ্ধির বৈশিষ্ট্য। বৃদ্ধি বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। প্রথম পয়েন্ট হলো বৃদ্ধি বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। অর্থাৎ পরিবেশ এবং বংশধারার যে ইন্টারাকশন, মিলিত ইন্টারাকশন, সেই ইন্টারাকশনের ফল হচ্ছে বৃদ্ধি বা বৃদ্ধি, তার প্রভাব হচ্ছে বৃদ্ধির উপর এসে পড়ে। তো এখানে বলছে অনেক মনোবিদ মনে করেন বৃদ্ধির উপর পরিবেশের প্রভাব আছে, আবার অনেক মনোবিদ মনে করেন বৃদ্ধির উপর বংশগতির প্রভাব আছে। বংশগতি শব্দটা এখানে ভুল আছে, বংশগতির প্রভাব আছে, তবে কার প্রভাব বেশি এটা সঠিকভাবে বলা যায় না। অর্থাৎ এই যে বৃদ্ধির উপর বংশগতির প্রভাব বেশি না পরিবেশের প্রভাব বেশি তা কিন্তু সঠিকভাবে বলা যায় না। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বৃদ্ধি হচ্ছে বংশগতির প্রভাব বেশি, আবার কোনো কোনো সময় দেখা যায় যে বৃদ্ধি ক্ষেত্রে পরিবেশের প্রভাব বেশি। অর্থাৎ দেখা যাবে যে কোনো কোনো ব্যক্তি বা কোনো কোনো শিশু, তার ফ্যামিলি ঠিক যদি লম্বা চওড়া হয় তাহলে দেখা যাবে যে সেও হচ্ছে লম্বা চওড়া। আবার অনেক সময় দেখা যাবে যে ফ্যামিলির বাবা মা বা ফ্যামিলির আর সবাই হচ্ছে বেঁটে খাটো, কিন্তু দেখা গেল যে সেই শিশুটা হচ্ছে অনেকটাই লম্বা চওড়া। তো এই জন্য বলছি যে কার প্রভাব বেশি এটা সঠিকভাবে বলা যায় না। কখনো কখনো দেখা যায় যে বংশগতির প্রভাব বেশি, আবার কখনো কখনো পরিবেশের প্রভাব বেশি। সেই জন্য দুটোরই মিথস্ক্রিয়ার ফল হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধিতে দুটোরই প্রভাব পড়ে। তারপরে 2 নম্বর বৈশিষ্ট্য বলছে বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। অর্থাৎ বিভিন্ন বয়স, জন্ম থেকে 21-22 বছর বা মেয়েদের ক্ষেত্রে 18-19 বছর পর্যন্ত যে বৃদ্ধি ঘটে, সেই বৃদ্ধিতে বিভিন্ন স্তরে বা বিভিন্ন বয়সে এই যে বৃদ্ধির হারটা বিভিন্ন থাকে। এখানে প্রথমে বলছে জন্ম থেকে 2-2.5 বছর বয়স পর্যন্ত ব্যক্তির বৃদ্ধির হার বেশি থাকে। অর্থাৎ জন্ম থেকে 2-2.5 বছর, জন্মের পর থেকে 2-2.5 বছর বয়স পর্যন্ত বৃদ্ধির হার বেশি থাকে। তারপর 2-2.5 বছর বয়স থেকে 10-11 বছর বয়স পর্যন্ত বৃদ্ধির হার কম থাকে। তাহলে 2-2.5 বছর পর্যন্ত বেশি, তারপর 2-2.5 বছর বয়স থেকে আবার 10-11 বছর বয়স পর্যন্ত তুলনামূলকভাবে কম থাকে। তারপর বলছে 11 বছর 10-11 বছর বয়স থেকে বয়ঃসন্ধি শেষ পর্যন্ত বৃদ্ধির হার বেশি থাকে। তাহলে আবার 10-11 বছর বয়স থেকে আবার বৃদ্ধির হারটা বেড়ে যায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে বা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই হারটা দেখা যায়। তারপর বলছে আবার ধারাবাহিকভাবে বয়ঃসন্ধির পর থেকে বৃদ্ধির হার কমে যায়। আবার দেখা যায় যে বয়ঃসন্ধির পর অর্থাৎ 18-19 বা 20-21 বছর বয়স থেকে ছেলেদের ক্ষেত্রে 20-21 এবং মেয়েদের ক্ষেত্রে 18-19 এই বয়সের পর থেকে, অর্থাৎ বয়ঃসন্ধিক্ষণ যখন শেষ হলো তখন কিন্তু তারপর থেকে বৃদ্ধির হার কমে যায়। তারপরে দেখা যায় যে মোটামুটি বয়ঃসন্ধি পার হয়ে ওই 21-22 বছর বয়সের পরে গিয়ে তা প্রত্যেকটা ব্যক্তির যে বৃদ্ধি ঘটেছে সেই হারে কিন্তু আর বৃদ্ধি ঘটছে না। সে সেই জায়গায় হচ্ছে তার হাইট বা তার উচ্চতা হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়ে যায়। তো সেজন্য প্রথমে আমরা কি দেখলাম যে জন্ম থেকে 2-2.5 বছর বয়স পর্যন্ত বৃদ্ধির হার বেশি থাকে। তারপরে 2-2.5 বছর বয়স থেকে 10-11 বছর বয়স, অর্থাৎ বাল্যকাল যে পিরিয়ডটা, সেই পিরিয়ডে তুলনামূলকভাবে বৃদ্ধির হার কম থাকে। আবার 10-11 বছর বয়স থেকে বয়ঃসন্ধির শেষ পর্যন্ত বৃদ্ধির হার হচ্ছে আবার বেড়ে যায়। তো সেই জন্য ছোট বয়সে যখন সে শৈশব অবস্থায়, অর্থাৎ 2-2.5 বছর 3 বছর বয়স, এই শৈশব অবস্থায় শিশুদের খাদ্যের
যদি কোনো অভাব ঘটে তাহলে কিন্তু বৃদ্ধির হারে কিন্তু অনেকটাই সমস্যা তৈরি করে, কারণ ওই সময় বৃদ্ধির হার বেশি থাকে। খাদ্যের যে পুষ্টি, সেই পুষ্টি যদি সেই শিশু সঠিকভাবে পায় বা ভালোভাবে পায় তাহলে কিন্তু বৃদ্ধিটা আরও দ্রুত গতিতে বাড়তে থাকে। আবার দেখা যায় যে বয়ঃসন্ধির সময়, বয়ঃসন্ধিকালে অর্থাৎ টিনেজার যে পিরিয়ডটা, সেই পিরিয়ডে আবার ছেলে মেয়েদের মধ্যে তাদের গ্রোথ বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে হয়ে থাকে। তো সেই তখন আবার কিন্তু তাদের খাদ্যের চাহিদা বা পুষ্টির চাহিদাটা অনেক বেশি পরিমাণে থাকে। সেই জন্য এই দুটো পিরিয়ডে যদি কোনো শিশুর কোনোভাবে পুষ্টির সমস্যা হয় তাহলে কিন্তু সেই শিশুর বৃদ্ধি কিন্তু সমস্যা দেখা দেবে বা বৃদ্ধি তুলনামূলকভাবে কম হবে। তারপর কি বলছে, 3 নম্বর বৈশিষ্ট্য বলছে ব্যক্তিভেদে বৃদ্ধির হার বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন ব্যক্তিতে বিভিন্ন হারে বৃদ্ধি ঘটে। কারোর কম বয়সে বেশি বৃদ্ধি, আবার কারোর দেখা যায় যে বেশি বয়সে একটু বেশি বয়সে বেশি বৃদ্ধি হচ্ছে। আবার কখনো কখনো দেখা যায় যে একটা শিশু হঠাৎ করে অনেকটা লম্বা হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে বিভিন্ন ব্যক্তিভেদে আলাদা আলাদা হয়ে থাকে। একই বয়সের শিশু দেখা গেল যে 1 বছরের মধ্যে কোনো একটা শিশু হঠাৎ করে অনেকটা বেশি বেড়ে গেছে। সেটাই এখানে বলছে যে কিছু শিশুর বৃদ্ধির হার কম, আবার কিছু শিশুর বৃদ্ধির হার বেশি থাকে। অর্থাৎ কোনো কোনো শিশুর বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি, আবার কোনো কোনো শিশুর বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম। তার পরের পয়েন্ট বলছে নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ এই যে বৃদ্ধি, এটা হচ্ছে একটি নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক একটি প্রক্রিয়া। অর্থাৎ কন্টিনিউয়াসলি যখন মানে জন্মের পর থেকে ওই 21-22 বছর বয়স পর্যন্ত বৃদ্ধির কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকে, ধারাবাহিকভাবে হতে থাকে। কন্টিনিউয়াসলি মানে হচ্ছে এই নয় যে কোনো বয়সে গিয়ে বৃদ্ধি থেমে গেছে, আবার কোনো বয়সে গিয়ে বৃদ্ধি হারটা হচ্ছে অতিরিক্ত বেড়ে গেছে, এরকম কিন্তু হবে না। বৃদ্ধি কিন্তু কন্টিনিউয়াসলি একটু হলেও প্রত্যেকটা বয়সে হতে থাকবে এবং একটা ধারাবাহিক প্রক্রিয়া মেনটেন করবে। হ্যাঁ, নির্দিষ্ট একটা প্রসেস মেনটেন করে। এই যে পদ্ধতিটা বললাম যে প্রথমের দিকে বৃদ্ধি বেশি থাকে, তারপর মাঝামাঝি বৃদ্ধি আবার কমে যায়, আবার বয়স সন্ধিক্ষণে বেড়ে যায়, এই যে ধারাবাহিক প্রক্রিয়াটা এটা কিন্তু বজায় থাকে। তো সেটাই এখানে বলছে যে একটি নির্দিষ্ট স্তর বা বয়স পর্যন্ত বৃদ্ধি নিরবিচ্ছিন্ন বা ধারাবাহিকভাবে ঘটে। সেটাই এখানে বলছে একটি নির্দিষ্ট স্তর বা বয়স পর্যন্ত বৃদ্ধি নিরবিচ্ছিন্ন বা ধারাবাহিকভাবে ঘটে থাকে, কোনো বয়সে থেমে গিয়ে আবার শুরু হয় না। পরের পয়েন্ট বলছে সার্বজনীন ও রীতি। অর্থাৎ সার্বজনীন বৃদ্ধি সমস্ত প্রাণীর ক্ষেত্রে ঘটে এবং একটি নির্দিষ্ট নিয়মে ঘটে থাকে। অর্থাৎ বৃদ্ধিটা সমস্ত প্রাণী, প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই বৃদ্ধি ঘটে এবং এই যে একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করে কিন্তু বা নির্দিষ্ট রীতি মেনটেন করে কিন্তু বৃদ্ধি হয়ে থাকে। তারপর বলছে জীবনব্যাপী নয়, অর্থাৎ বৃদ্ধি সারা জীবন ধরে চলে না, একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত চলে। একটু আগেই বললাম যে বৃদ্ধি ছেলেদের ক্ষেত্রে 21-22 পর্যন্ত ম্যাক্সিমাম, ছেলেদের ক্ষেত্রে এই পর্যন্ত বৃদ্ধি ঘটে এবং মেয়েদের ক্ষেত্রে 18-19 বছর বয়স পর্যন্ত বৃদ্ধিটা শেষ হয়ে যায়। সারা জীবন ধরে কিন্তু কোনো প্রাণী হচ্ছে বাড়তে পারে না। যদি সারা জীবন ধরে বাড়তো তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যেত। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে সারা জীবন ধরে কোনো প্রাণীর বৃদ্ধি হয় না, কিন্তু বিকাশ সারা জীবন চলতে থাকে। তো সেটা হচ্ছে বিকাশ, যখন আলোচনা করব সেটা তখন বলবো। তো বৃদ্ধি কিন্তু সারা জীবন চলতে থাকে না, বৃদ্ধি হচ্ছে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত চলতে থাকে। এটা মনে রাখতে হবে যে বৃদ্ধি ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের গ্রোথ কিন্তু তুলনামূলকভাবে ছেলেদের গ্রোথের থেকে একটু দ্রুত গতিতে হয়, আবার ওদের তাড়াতাড়ি শেষ হয়। মানে মেয়েদের গ্রোথ শুরু হয় তাড়াতাড়ি, আবার শেষও হয় তাড়াতাড়ি, কিন্তু ছেলেদের সেই তুলনামূলকভাবে গ্রোথ কিন্তু ধীরে শুরু হয়, আবার শেষে অনেক দেরিতে গিয়ে শেষ হয়। তার পরের পয়েন্ট বলছে সমধারা বিশিষ্ট, অর্থাৎ বৃদ্ধি সমস্ত শিশুর ক্ষেত্রে একই নিয়ম মেনটেন করে বা একই নিয়মে ঘটে থাকে। অর্থাৎ প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে বৃদ্ধির যে নিয়ম বা বৃদ্ধির যে সিস্টেম বা প্রসেস, সেটা কিন্তু সমস্ত শিশুর ক্ষেত্রে একই হয়ে থাকে। তারপরে বলছে লিঙ্গভেদে পার্থক্য। ছেলেদের বৃদ্ধির থেকে মেয়েদের বৃদ্ধির হার দ্রুত। একটু আগেই বললাম ছেলেদের বৃদ্ধি ধীরে হয়,
শেষ হয় দেরিতে, কিন্তু মেয়েদের বৃদ্ধি দ্রুত হয় কিন্তু শেষ হয় আগে। একটু আগে যেটা বললাম এটাই এখানে বলা হয়েছে, সেই জন্য লিঙ্গভেদে পার্থক্য আছে। তার পরের পয়েন্ট বলছে পরিমাণগত পরিবর্তন। বৃদ্ধি হলো ব্যক্তির পরিমাণগত পরিবর্তন, এটি সহজে দেখা যায়। অর্থাৎ একটা শিশুর তার দেহের আকার আয়তন বাড়া মানে কি, সেটা তার পরিমাণগত পরিবর্তন, এবং এটা সহজে দেখা যায়। একটা শিশু যদি হঠাৎ করে লম্বা হয়ে যায়, হ্যাঁ, বা হঠাৎ করে মোটা সোটা হয়ে যায়, বা হঠাৎ করে রোগা হয়ে যায়, এই যে আকার আয়তনের যে পরিবর্তন, ওজনের যে পরিবর্তন, এটা কিন্তু মানে সহজে বোঝা যায় বা সহজে দেখা যায়। এটা হচ্ছে বৃদ্ধি। হ্যাঁ, তো এই বেড়ে যাওয়াটাকে আমরা বলি বৃদ্ধি। তো সেই জন্য বলছি যে এটা পরিমাণগত পরিবর্তন এবং এটি সহজে দেখা যায়। তার পরের পয়েন্ট বলছে যে দৈহিক পরিবর্তন। বৃদ্ধি হলো ব্যক্তির কেবল দৈহিক পরিবর্তন, এটিতে অনুশীলনের প্রভাব দেখা যায়। অর্থাৎ বৃদ্ধি হলো ব্যক্তির দৈহিক মানে দেহের আকার আকৃতিগত পরিবর্তন, এটাতে অনুশীলনের প্রভাব দেখা যায়। মানে অনুশীলন যদি আমরা করি, মানে যদি আমরা শরীরচর্চা করি, বিভিন্ন ব্যায়াম করি, তাহলে তুলনামূলকভাবে এই বৃদ্ধির হারকে কিন্তু বাড়ানো যেতে পারে। মানে যে বয়সে যে পরিমাণ বৃদ্ধি হচ্ছিল, যদি আমরা এক্সারসাইজ করি বা বিভিন্ন খেলাধুলা করি, শরীরচর্চা করি, তাহলে কিন্তু সেই হারটাকে বাড়িয়ে দেওয়া যাবে, মানে বাড়িয়ে দেওয়া যায়, একটু তুলনামূলকভাবে বাড়িয়ে দেওয়া যায়। তো সেই জন্য এখানে বলছে যে এটিতে অনুশীলনের প্রভাব দেখা যায়। তাহলে এখানে আমরা কি দেখলাম, বৃদ্ধি কাকে বলে এবং বৃদ্ধির বেশ কিছু বৈশিষ্ট্য। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।